মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ 5 কমিশনার। চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ। প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। নির্বাচন ভবনের বাইরে বিক্ষুব্ধ জনতার স্লোগান, নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণ অভ্যুত্থানের 1 মাস আজ। হতাহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি। সমন্বয়করা বলছেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ। একদিন বন্ধ থাকার পর খুলছে পোশাক কারখানা। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার। সাভারে 11 দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। অস্থিরতার জন্য দায়ীদের আটকের হুঁশিয়ারি বিজিএমইএর। পরিচয় নিশ্চিতে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের। জীবিত দেখাতে চাপ দিয়েছিল আওয়ামী লীগ সরকার, অভিযোগ পরিবারের। পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার। শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তবে এদিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সে বিষয়ে লিখিত পরামর্শ দেন আউয়াল কমিশন। সরাসরি না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে একদলীয় হয়েছে সে বিষয়টিও স্বীকার করেন তারা। মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। শেষবারের মতো গণমাধ্যমের মুখোমুখি আউয়াল কমিশন। বৃহস্পতিবার একযোগে পদত্যাগ করেন সবাই। দুপুর 12টায় লিখিত বক্তব্য শুরু করেন কাজী হাবিবুল আউয়াল। সে সময় 2 জন কমিশনার সঙ্গে থাকলেও বাকি 2 জন নিজেদের রুমেই অবস্থান করেন। 5 থেকে 6টি ধাপে এই কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি হাবিবুল আউয়াল। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে একদলীয় ছিল সেটি উল্লেখ করেন তিনি। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি। ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। 2024 সালের 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে। প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না। আমি স্পষ্ট করে বলছি, আওয়ামী লীগের শাসনামলে বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন কমিশন। তবে বরাবরের মতো শেষ দিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই পরামর্শ দেন কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। বক্তব্য শেষে গণমাধ্যমের সামনেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি। শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনকে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় হিসেবে অভিহিত করে আউয়াল কমিশন। যদিও লিখিত বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান সবাই। একযোগে সকল সদস্যের পদত্যাগ বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পদত্যাগের পরপরই এই ভবন থেকে বেরিয়ে যান আউয়াল কমিশনের সদস্যরা। তবে আগে থেকেই বাইরে অবস্থান করা বিক্ষুব্ধ জনগণ সদ্য বিদায়ী আউয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন। অনেকেই ধাওয়া দেন বিদায়ী কমিশনারদের। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আউয়াল কমিশনের পদত্যাগের পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বাইরে স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল, এই
মুহূর্তে আসলে ইলেকশন কমিশনে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি যে বেলা 12টায় শুরু হওয়া যে সংবাদ সম্মেলন, যাকে আসলে কমিশন থেকে বলা হয়েছিল যে সৌজন্য বিনিময়, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেটি শেষ হওয়ার পরপরই সাবেক ইলেকশন কমিশনাররা তারা সবাই এই ভবন থেকে চলে যান এবং এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী পুরো ভবনটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন এবং বেশ কিছু আন্দোলনকারী যারা বলছিলেন যে তারা আসলে দীর্ঘদিন থেকে ভোটাধিকার বঞ্চিত ছিলেন এবং সেই কারণেই তারা আসলে গেল 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় তারপর থেকে যে আন্দোলন করে আসছিলেন, আমরা দেখেছি যে ওই দিনেও কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু একটি বিক্ষোভ হয় এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এই 5 কমিশনারের পদত্যাগের দাবিতে কালকেও কিন্তু আসলে একটি বিক্ষোভ হয়েছে এই কমিশনের সামনে এবং তারা আসলে সেখান থেকে দাবি করেছিলেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে আজকে যখন তারা পদত্যাগ করে যখন চলে যান তখন কিন্তু আসলে তাদের দিকে কিন্তু নানা ধরনের স্লোগান ছুড়ে দেওয়া হয় এবং তারা চলে যাওয়ার পর এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে থেকে আমি যদি বলি যে আপনারা জানেন যে 2022 সালের ফেব্রুয়ারির শেষ দিকে কিন্তু এই কমিশন দায়িত্ব নেয় এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই প্রথমবারের মতো আইন করে কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল সার্চ কমিটি গঠনের পর এবং সেই কমিশন আসলে 2.5 বছরের মাথায় দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হলেন এবং এর আগে আমরা এমনটি দেখেছি যে কাজী হাবিবুল আউয়াল তিনি কিন্তু একটি কলামে উল্লেখ করেছিলেন, সমকালের একটি কলামে, যে যেহেতু বর্তমান যে সংবিধান রয়েছে সেটি অক্ষুণ্ণ রয়েছে, তো সেই জায়গা থেকে তার দাবি এরকম যে সেই জায়গা থেকে যদি 90 দিনের মধ্যে নির্বাচন করা না যায় সেক্ষেত্রে এর পরবর্তীতে হয়তো তিনি সাংবিধানিক বাধ্যবাধকতার যে একটি বিষয় রয়েছে সেক্ষেত্রে তিনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন বা আইনত ঝামেলায় পড়তে পারেন। সেই কারণে তিনি আসলে পদত্যাগ করতে চান এবং তারই আলোকে আমরা দেখলাম যে 5 আগস্ট এই শেখ হাসিনা সরকার পদত্যাগের পর বা দেশ ছেড়ে চলে যাওয়ার পর 1 মাসের মাথায় কিন্তু এই আউয়াল কমিশন পদত্যাগ করলো এবং আপনারা জানেন যে 2022 সালে এই কমিশন নিয়োগ পাওয়ার আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো নিয়েও যেমন অনেক ধরনের প্রশ্ন ছিল, তেমনি কিন্তু এই 2.5 বছরে যে নির্বাচনগুলো হয়েছিল বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন নিয়েও কিন্তু আসলে অনেক ধরনের প্রশ্ন ছিল, ডামি নির্বাচনের অভিযোগ ছিল। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে কিন্তু এই কমিশনের অবস্থা একটু থমথমে রয়েছে, সব কমিশনাররা চলে গেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়ন্ত্রণে। তো সব মিলিয়ে এই ছিল আমাদের সেখান থেকে সবশেষ খবর। আগারগাঁওয়ের নির্বাচন কমিশনার সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস আজ 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এক দফা দাবির চূড়ান্ত বিজয় অর্জন করে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ। এখন চ্যালেঞ্জ বৈষম্যহীন সমাজ গঠনের। জুলাই বিপ্লবের সেই দিনগুলোর কথা জানাচ্ছেন সহকর্মী আলতাফ হোসাইন। 5 আগস্টের দুপুর ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবরে রাজপথে হাজারো মানুষের ঢল। ঢাকার অলিগলি থেকে নানা বয়সী আর শ্রেণী পেশার মানুষের মিছিলের গন্তব্যস্থল হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রস্থল গণভবন। এর পরের দৃশ্য এখনও তাজা কোটি বাঙালির স্মৃতিতে। হাতে লাল সবুজের পতাকা উড়িয়ে সেদিন মানুষের ঢলে ছিল নতুন সব স্লোগান। ছিল দ্বিতীয় স্বাধীনতা লাভের কথা, যে স্বাধীনতা পেতে রাজপথে ঝরে হাজারো ছাত্র জনতার তাজা প্রাণ। নতুন বাংলাদেশের ইতিহাসে যা ঠাঁই পেয়েছে জুলাই বিপ্লব নামে। ঘটনার শুরু জুলাইয়ের প্রথম সপ্তাহে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শান্তিপূর্ণ সে আন্দোলন গতি পায় তৎকালীন সরকার প্রধানের করা রাজাকার মন্তব্য ঘিরে। মুক্তিযুদ্ধের পর আর কোনো আন্দোলনে এত প্রাণহানি দেখেনি বাংলাদেশ। জুলাই গণহত্যার সে দিনগুলোর কথাই মনে করিয়ে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। একটা যুদ্ধের মতো, তো আমরা ওই সময়টাতে একদম নিরলসভাবে দিন রাত আমরা নাওয়া খাওয়া ভুলে গিয়ে আমরা আমাদের রাজপথে আমরা থেকেছি। 15 বছরের যে ফ্যাসিজম যেটা ছিল সেটাকে হটানো কিন্তু আসলে কোনো সহজ কাজ না, যেটা আমরা করতে পেরেছি। এত প্রাণের বিনিময়ে পাওয়া স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নিয়ে এখন গণমানুষের প্রত্যাশারও যেন শেষ নেই। সে কাতারে আছেন আন্দোলনের সমন্বয়করাও। বাড়তি মনোযোগ দিলেন রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে। দাবি জানালেন জুলাই গণহত্যার যথাযথ বিচারের। আমরা শুধুমাত্র মানুষের পরিবর্তন চাই না, আমরা সিস্টেমের পরিবর্তন চাই এবং এই সিস্টেমটা পরিবর্তন করার মাধ্যমেই আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে অধিকার, মানুষের যে চাওয়া পাওয়া,
সেই জিনিসগুলো পূর্ণ হোক। রেজিম যে সৃষ্টি করেছিল, যে সংস্কৃতি তৈরি করেছিলাম, আমরা সেটার মূলে কুঠারাঘাত আনতে চাই, আইনের শাসন নিশ্চিত করা। তো সেই জায়গা থেকে আমাকে ল অ্যান্ড অর্ডার বাস্তবায়ন করা। কিন্তু বিভিন্ন আমি বলছি, দেখেন, আমি শুধুমাত্র ব্যক্তি হাসিনা চলে গেছে, কিন্তু তার যে গড়ে তোলার যে রেজিমটা, যে সিস্টেম, সেটা এখনো রয়ে গেছে। বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থার চেতনায় জুলাই বিপ্লব, তা পূর্ণতা পাক আইনের শাসন, মানবাধিকার আর ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নতুন বাংলাদেশে। এমনটাই প্রত্যাশা স্বজন সহযোদ্ধা হারানো মানুষদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিকেলে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী রাশেদ বাপ্পি ও আল কাসির। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস পূর্তি আজ 5 সেপ্টেম্বর। আজ আর গণ অভ্যুত্থানের যে ঘটনা, সেটি 5 আগস্ট। তবে 5 সেপ্টেম্বর বা 5 আগস্টের মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু আমরা দেখছি না, কেননা 5 আগস্টও কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছিল রাজধানীর বুকে। ঠিক আজ সেপ্টেম্বর 1 মাস পেরিয়ে আজও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে। এখন যদিও বৃষ্টি নেই, পাশাপাশি মানুষের মধ্যে যে আবেগ এবং ভালোবাসা, তারও আমরা কোনো কমতি দেখতে পাচ্ছি না। আর হাতে অল্প কিছু সময় আছে, বিকেল 3টার দিকে শুরু হবে শহীদি মার্চ। আমরা ঠিক রাজু ভাস্কর্যে রয়েছি। সারা দেশেই এই একই কর্মসূচি চলবে, তবে কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে বিকেল 3টায়। আমার সঙ্গে আছেন সহকর্মী আল কাসির। কাসির, এখনও তো হাতে বেশ কিছু সময় রয়েছে, কিন্তু তারপরও দেখতে পাচ্ছি এরই মধ্যে রাজু ভাস্কর্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা জড়ো হয়ে গিয়েছেন। কি মনে হচ্ছে আজকের যে কর্মসূচিটি, সেটি কিন্তু অনেকটা লম্বা পথ পরিক্রমা করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হবে। কেমন মানুষ উপস্থিতি হতে পারে? এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, উপস্থিতি খুব ভালো হবে। আমি আপনার সাথে একটু যোগ করে বলি, আমরা যখন লাইভের প্রস্তুতি নিচ্ছিলাম তখনই কিন্তু ঢাকা পলিটেকনিক থেকে একটা বিশাল লম্বা মিছিল এই রাজু ভাস্কর্যে এসেছে, এবং তারা এসেছে 5 আগস্টে যারা শহীদ হয়েছেন বা ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং সেই আন্দোলনকে সমর্থন দিয়ে কিন্তু তারা আজকে এখানে এসেছেন। এছাড়াও ঢাকা পলিটেকনিক ছাড়াও আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি। আমি বিশেষ করে বেশ কয়েকটা জায়গায় ঘুরে এসেছি, ঢাকা কলেজ, নীলক্ষেত মোড়, এই জায়গাগুলো ঘুরে এসেছি, এবং বিসির বাসভবনের সামনে থেকে ঘুরে এসেছি। সেখানে দেখেছি যে বিভিন্ন পেশার মানুষ, শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছেন, এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আজকের যে কর্মসূচিটা শহীদি মার্চ, এই শহীদি মার্চটা কিন্তু সফল করার জন্য তারা এক হয়েছেন। 5 আগস্ট সাধারণ মানুষ একটি দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, সেটি হচ্ছে স্বৈরাচারী সরকারের পতন। আর আজকে 1 মাস পূর্ণ হয়ে গেল সরকার পতন, আওয়ামী লীগ সরকার পতনের। আজকেও তো মানুষের মধ্যে হয়তো অনেক চাওয়া পাওয়ার বিষয়গুলো রয়েছে। কেমন দেশ চাই, 1 মাসে কতটুকু পরিবর্তন হলো, কি কি আরো গুণগত পরিবর্তন দরকার। আমরা কিন্তু বলছি, সাধারণ জনতা বলছে দেশ সংস্কার, অর্থাৎ সেই বিষয়গুলো তো এর মধ্যে মানুষের কাছ থেকে আপনি কিছুটা হয়তো শুনেছেন। একদম। আমি সবার সঙ্গে কথা বলে, যতজনের সঙ্গে কথা বলেছি, তারা একটা বিষয় বারবার করে বলছেন যে সড়কে শৃঙ্খলা ফেরানোটা আগে জরুরি। হয়তো তারা ভুক্তভোগী, তারা এই বিষয়গুলো বলছেন, এবং অন্যান্য যেই টিমগুলো আছে, যে ছাত্রদের সমন্বয়ে যে টিম করা হয়েছে, তারা বিভিন্ন সেক্টরে কাজ করছে। আমরা বাজার মনিটরিং করতে দেখেছি, আমরা বিভিন্ন অভিযান দেখেছি, কিন্তু আজকে বিশেষভাবে যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন বা আমাকে জানিয়েছেন, সেটা হচ্ছে সড়কে ফিটনেসবিহীন গাড়ি যেগুলো আছে, তারা সেই গাড়িগুলো দেখতে চায় না। পাশাপাশি ঘুষ, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা সাধারণ মানুষের আছে। পাশাপাশি বিষয়, শহীদি মার্চের পেছনে একটি বিষয়, গতকালকে এই কর্মসূচিটি ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি থেকে, এবং সেই কর্মসূচি ঘোষণা করার সময় কিন্তু সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছিলেন যে যেসব ভাইরা নিহত হয়েছেন, শহীদ অঙ্গহানি ঘটে, তাদের প্রতিও কিন্তু আজকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। একদম একদম। যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো হসপিটালে আছে, সবার প্রতি সম্মান প্রদর্শন করে আজকের এই আয়োজন। এবং এই আয়োজনটা আমি একটু যদি আপনাকে জানিয়ে রাখি, রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কলা ভবন হয়ে সায়েন্স ল্যাব গিয়ে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন যেটা বলছি আমরা, সেই এরিয়া ঘুরে ফার্মগেট হয়ে শাহবাগ হয়ে আবার কিন্তু শহীদ মিনারে শেষ হওয়ার কথা রয়েছে। দীর্ঘ একটি পথ পরিক্রমা আজকের এই শহীদ মার্চে ঘটবে। এবং আপনি যেমনটা বলছিলেন, রাজু ভাস্কর্য, সেখান থেকে নীলক্ষেত, তারপরে সায়েন্স ল্যাব, কলাবাগান, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনার। এবং এখানে তো দীর্ঘ একটি সময় লেগে যাবে। আর মনে করা হচ্ছে এখন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে। আমরা যদি 5 আগস্টের দিকে ফিরে তাকাই,
এত সংখ্যক মানুষ হবে, পুরো রাজধানীতে কানায় কানায় ভরে যাবে মানুষ, সেটিও কিন্তু আসলে আমাদের কিন্তু প্রত্যাশার বাইরেই ছিল। একদমই কেউ বা কল্পনাও করতে পারেনি বা ভাবতেও পারেনি বা প্রত্যাশা, আপনি যেটা বলছেন প্রত্যাশাও করতে পারেনি যে এত পরিমাণ মানুষ হবে। তো সেই ধারাবাহিকতা থেকে আজকে যদি বলা যায় যে শহীদ মার্চ এই কর্মসূচি সফল করতেও কিন্তু আজকে বড় সংখ্যক মানুষ আসবে বলে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে ধারণা করা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আল কাসির। আবারও বলছি, লম্বা একটি পথ পরিক্রমার মধ্যে দিয়ে আজকের এই শহীদ মার্চ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে। হাতে আর অল্প কিছু সময় রয়েছে, বিকেল 3টায় শুরু হবে এবং দীর্ঘ একটি পথ পরিক্রমা রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হবে। এই শুরুতে এত সংখ্যক মানুষ দেখে আসলে তেমনটাই আমরা মনে করছি। এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্যের সামনে থেকে আজকের যে শহীদ মার্চ কর্মসূচি তার প্রাথমিক বা এখন পর্যন্ত যেটি খবর তার সব শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং তার সঙ্গে ছিলেন সহকর্মী আল কাসির। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে এবং হতাহতদের স্মরণে সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়াও দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি তুলেন তারা। ঠিক 1 মাস আগে বাংলার গগনে নতুন সূর্যের আবির্ভাব হয়। বিজয়ের উল্লাসে সারা বাংলা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্ম। সেই মাহেন্দ্রক্ষণের আজ 1 মাস পূর্ণ। আন্দোলনের শত শত নিহতদের স্মরণে দেশজুড়ে শহীদ মার্চ পালন। রহমতুল্লাহ সর্দার সাব্বির গণ অভ্যুত্থানের আগের দিন অর্থাৎ 4 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় পুলিশের গুলি এসে চোখে লাগে তার। নির্মমতার এক জ্বলন্ত ইতিহাসের সাক্ষী সে। ভাগ্যক্রমে বেঁচে যান ব্রজমোহন কলেজের সাবেক শিক্ষার্থী। পতাকা মাথায় বেঁধে হুইলচেয়ারে হাতে লাল সবুজের নিশান নিয়ে শহীদি মার্চে সামিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সড়কে মিছিল করেন তিনিও। যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমার মতো যে সকল ভাইয়েরা চোখ হাত পা হারিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীর বাংলাদেশ সুন্দর, বৈষম্যহীন, শোষণমুক্ত হোক এই প্রত্যাশা কামনা করি। আগামী দিনে সুন্দর ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতেও শহীদ মার্চ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো অধিকার বঞ্চিত মানুষ থাকবে না। আওয়ামী লীগের দূষণরা আপনারা যদি কোনো অপচেষ্টা করেন, কোনো চক্রান্ত করেন ভারতে বসে বসে, তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরা রুখে দেব। 5 আগস্টের শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন সুনামগঞ্জের শিক্ষার্থীরা। এ সময় হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। রাষ্ট্র সংস্কারের আন্দোলনে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারিও দেয়া হয়। স্বৈর শাসন যেন আরেকবার আমাদের বাংলায় না জন্মাতে পারে। আমরা সোচ্চার ছিলাম, সোচ্চার আছি, সোচ্চার থাকবো। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে নাটোরেও ছাত্র শিক্ষক শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্রদের ভূমিকা থাকবে বলে আশাবাদী শিক্ষকরা। এছাড়া দেশজুড়ে পালন হচ্ছে শহীদ মার্চ কর্মসূচি। লাবিব হাসান, সময় সংবাদ। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় ঢাকা সেনানিবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন শিখা অনির্বাণে। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। 3 বাহিনীর একটি চৌকস দল সরকার প্রধানকে গার্ড অব অনার দেয়। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। এ সময় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে যান প্রধান উপদেষ্টা। এ সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান। তৈরি পোশাক কারখানায় দুদিনের অসন্তোষ কাটিয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পনগরী, গাজীপুর ও সাভারে। কিন্তু সাভারে চাকরি প্রত্যাশীরা কারখানাগুলোতে হঠাৎ হামলা চালালে পুলিশের সঙ্গে বাঁধে সংঘর্ষ। এই ঘটনায় অন্তত 20 জন আহত হন। এদিকে 11 দফা দাবিতে সাভারের পলাশবাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে।
বেলা 9:30টায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা 11 দফা দাবিতে বিক্ষোভ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের এখানে খাবারের টাকা ছিল, টিফিন বিল ছিল, আমরা যারা ইনজিপি ছিল, গর্ভবতী যারা ছিল তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হতো। এখন সবকিছু ওনারা বন্ধ করে দিচ্ছে। রাত 10টায় আমাদের মেসেজ আসে আজকে আমাদের অফিস বন্ধ। কেন বন্ধ করবে? কোনো সিদ্ধান্ত না জানিয়ে তারা অফিস হুট করে কেন বন্ধ করবে? এদিকে দুদিনের অস্থিরতার পর সকাল থেকে শিল্পনগরী গাজীপুরে কর্মচাঞ্চল্য ফেরে তৈরি পোশাক কারখানায় দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে সেনাবাহিনীর টহল ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রত্যেকটা গার্মেন্টস আমরা গেটে গিয়ে দেখি প্রত্যেকটা বেকার ছেলে, মেয়েদের অধিকার সম্পূর্ণ বেশি, ছেলেদের কোনো অধিকার নাই। এমন সেকশন আছে মানে এই জায়গার মধ্যে ছেলেরা কাজ করতে পারে, সেই জায়গায় মনে হয় আয়রন সেকশনে ওইটার মধ্যে মেয়ে নেই। আমাদের মূল দাবি 70% ছেলে নিবে, 30% মেয়ে নিবে। এর আগে বুধবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সহায়তার আশ্বাস পাওয়ায় কারখানা খোলা রাখার সিদ্ধান্ত জানায় বিজিএমইএ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রফতানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানায় বহিরাগতরা নাশকতা করলে তাদের আটক করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান বিজেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব। আর্মির ম্যাজিস্ট্রেট পাওয়ারটা নাই, সেটার জন্য আমরা কথা বলেছি। আজকেও প্রেসিডেন্ট মাননীয় হোম অ্যাডভাইজারের সাথে কথা বলেছেন, এটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে এবং আজকে থেকে অ্যারেস্টিং অথরিটি তাদেরকে দেয়া হয়েছে পুলিশকে। পুলিশ আজকে থেকে অ্যারেস্ট করবে। গতকালকে পর্যন্ত পুলিশের ওরকম স্ট্রং কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমরা আজকে ক্ল্যারিফাই করেছি আজকে থেকে যারা বহিরাগত, এবং আমরা বলছি যে মেশিনে বসে কাজ করে না সেই শ্রমিক না, যে বহিরাগত যার আইডি কার্ড নাই তাকে যেন অ্যারেস্ট করা হয়। পরিচয় নিশ্চিতে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মেয়ের করা এক রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। হারিস চৌধুরীর মেয়ের দাবি, বীর মুক্তিযোদ্ধা বাবাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে দাফন তো করাই হয়নি, উল্টো জীবিত দেখাতে চাপ দিয়েছিল আওয়ামী লীগ সরকারের একটি মহল। বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় তার পরিবারকে নানা রকম নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব 111 সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা। হারিস চৌধুরী কোথায়? 2021 সাল পর্যন্ত এ নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশে আছেন, তবে রয়েছেন আত্মগোপনে। কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে, 2021 সালের 3 সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী। তিনি পান্থপথের একটি বাসায় মাহমুদুল হাসান নামে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয় তাকে। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। মেয়ে সামিরার দাবি, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। তারা প্রপোজ করেছিল তার ডিএনএ টেস্ট করবে, লাশ তুলবে, ভেবেছিল আমি ভয় পেয়ে যাব। আমি বলেছি প্লিজ করুন। তখন আবার তারা পিছিয়ে গেলেন, ব্যাপারটিকে পেন্ডিং রেখে দিলেন, ঝুলিয়ে রেখে দিলেন। স্থানে স্থানে আমরা হ্যারাসমেন্টের শিকার হলাম। আমার মার এনআইডি ইস্যু করলো না, আমাদের বলতে হবে যে আমাদের বাবা জীবিত আছেন, আমরা রিফিউজ করলাম। আমি এখন পর্যন্ত এই দেশের এনআইডি নেইনি, কারণ আমাকে লিখতে হবে যে আমার বাবা জীবিত আছেন। আইনজীবী বলছেন হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথাযথ পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়েই দাফন করা উচিত। রিমেইনিং যা আছে ওই সাভারের মাদ্রাসা প্রাঙ্গণে সেটা তুলে এনে ডিএনএ টেস্ট করে ওনার প্রকৃত পরিচয়টা ডিটারমাইন করে ওনাকে যাতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী প্রাপ্য সম্মান সহ একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ ওনার বাড়িতে দাফন করা হয়। হারিস চৌধুরী মেয়ে আরও জানান, বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তার পরিবারকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধু পদত্যাগেই সমাধান নয়, নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই কথা বলেন তারা। এছাড়াও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সাজানোর পরামর্শ দেন তারা। বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশন
একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে। সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবীর মতামত দিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সেজে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকার যা করেছিল তা সুস্পষ্ট গণহত্যা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, কেবল ক্ষমতায় টিকে থাকতেই লাশ গুম করা হয়েছে। এই গণহত্যা যারা চালিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের নেতাকর্মীদের ওপর নানাভাবে জুলুম করা হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, আইন হাতে তুলে নেবেন না কেউ, তবে সুনির্দিষ্ট ঘটনায় মামলা হবে, দোষীদের সাজা পেতে হবে। ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো, তারা একটা দাবি কোটা সংস্কারের দাবিতে, কোটা বন্ধের দাবিতে নয়, বিলুপ্তির দাবিতে নয়, সংস্কারের দাবিতে তারা নেমেছিল। এটি ছিল সুস্পষ্ট গণহত্যা। যাদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই, এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। গোয়েন্দা বিভাগের প্রাথমিক অনুসন্ধান শেষে সকালে এক খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে দুদক। এতে বলা হয়েছে, নিয়োগ বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়া, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ নানাবিধ উপায়ে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। এছাড়া সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাবুর বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের কথা উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। চিহ্নিত করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশের পতনের কারণ। শুধু তাই নয়, আগামী ডিসেম্বরের মধ্যে ঘুরে দাঁড়াতে ও এগিয়ে চলতে এরই মধ্যে শুরু হয়েছে পরিকল্পনা অনুযায়ী কাজ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান। এ সময় তিনি জানান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 1,75,000 কোটি টাকার খেলাপি ঋণের মধ্যে এস আলম গ্রুপের পেটে গেছে অর্ধেকের বেশি। 2022 সাল থেকে ব্যাপকভাবে তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরই মধ্যে লুটেরাদের খপ্পরে ব্যাংকটির খেলাপি ঋণের আকার দাঁড়িয়েছে 1,75,000 কোটি টাকা, যার অর্ধেকের বেশি একাই নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান। এই তথ্য আপনি সবাই জানেন, এইটাতে আমরা অডিট নিয়োগ করছি, আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলা যায়, সুপার মেজর, সেটা মনে 100%-এর মধ্যে বেশিরভাগ। এরই মধ্যে ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যাগুলো শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, গ্রাহক, প্রবাসী, শেয়ার হোল্ডার ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতা প্রকট হয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে এসব সংকট দূর করতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। 2027 সালের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে আর এগিয়ে চলা শুরু করবে 2029 সাল নাগাদ। গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই, রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই, আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে। আমরা রোডম্যাপটাকে 3টা ভাগে ভাগ করেছি। যেদিন জয়েন করলাম সেদিন থেকে 31 ডিসেম্বর পর্যন্ত একটা পিরিয়ড। এই পিরিয়ডটা আমরা নাম দিয়েছি এটা রিকভারি ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশন। 26 সাল 27 সাল এই 2 বছরকে নাম দিয়েছি আমরা ঘুরে দাঁড়ানোর বছর। আর 27 সাল থেকে 28, 29, 30 এটা হলো এগিয়ে যাওয়ার বছর। চেয়ারম্যান জানান, ব্যাংকটির অধঃপতনের পিছনে অনেকটাই দায় রয়েছে মানব সম্পদ আর প্রকিউরমেন্ট বিভাগের। আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলু, পেঁয়াজ ও কীটনাশকের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আলুর আমদানি শুল্ক 10% কমিয়ে 15% করার পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। তবে
কৃষককে আলু ও পেঁয়াজ আমদানিতে উৎসাহিত করতে আলু পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে 30 নভেম্বর পর্যন্ত। এছাড়া কীটনাশক আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। পাশাপাশি তুলে নেওয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ভ্যাট। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিতর্ক ঘিরে সরগরম মার্কিন রাজনীতি। এবিসি নিউজ জানিয়েছে এই বিতর্কে কোনো দর্শক থাকবে না। একই সঙ্গে একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। ডেমোক্র্যাট প্রার্থী কামালা তাদের এই নিয়মের পক্ষে নিজের সম্মতি জানিয়েছেন, যদিও এবিসি নিউজ নেটওয়ার্ককে অসৎ গণমাধ্যম আখ্যা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্র জুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের মনোনীত প্রার্থী। চলতি মাসেই প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন ডেমোক্র্যাট কামালা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আগামী 10 তারিখ তাদের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করবে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। আগামী মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে স্থানীয় সময় রাত 9টায় এই বিতর্ক শুরু হবে। বুধবার ওই বিতর্কের কয়েকটি নিয়ম জানিয়েছে গণমাধ্যমটি। তারা জানায়, ট্রাম্প কামালার বিতর্কের সময় কোনো দর্শক সেখানে থাকবে না। একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। 90 মিনিটের বিতর্কে বিজ্ঞাপন বিরতি থাকবে 2 বার। এবিসি ছাড়াও অন্যান্য নেটওয়ার্কেও সরাসরি সম্প্রচার হবে এই অনুষ্ঠান। এবিসির নিয়ম নিয়ে নিজের সম্মতি জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি জনসভায় নির্বাচনে বিজয়ী হলে নিজের প্রথম মেয়াদে 2.5 কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণের কথা জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তবে মাইক্রোফোন অফ রাখার সিদ্ধান্তের বিপক্ষে শুরুতে নিজের মত জানালেও পরে সম্মতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এবিসি নেটওয়ার্কের তীব্র সমালোচনা করেছেন তিনি, বলেন তাদের মতো আর একটা অসৎ গণমাধ্যম নেই। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একের পর এক জনমত জরিপ বের হচ্ছে। বুধবার নতুন এক জরিপের ফল বলছে, ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনের পর কামালার জনপ্রিয়তা আরও 3.1% বেড়েছে। বর্তমানে কামালার জনপ্রিয়তা 48%, অন্যদিকে ট্রাম্পের 43%। যদিও এসব জরিপের প্রতি আস্থা নেই বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট। রাহানুল রানা, সময় সংবাদ। ভুটানের বিপক্ষে সন্ধ্যায় ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জিতলেই ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে লাল সবুজরা। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় তুলে নিতে তাই মরিয়া লাল সবুজ বাহিনী। অন্যদিকে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে চায় ভুটান। থিম্পুর চাংলিমি থাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। 2016 সালে থিম্পুতে ভুটানের বিপক্ষে হারের পর কালো অধ্যায় নেমে আসে দেশের ফুটবলে, যার কারণে প্রায় 2 বছর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। 8 বছর পর আবারও একই ভেন্যুতে ভুটানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজ বাহিনী। এবারও আছে বেশ কিছু সমীকরণ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184তম, 2 ধাপ এগিয়ে 182তে আছে ভুটান। আগামী বছরই আছে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডের খেলা। ভুটানকে হারালেই র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাছাই পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ারা। প্রতিপক্ষ ছাড়াও এই ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে ভুটানের কন্ডিশন। ম্যাচ ভেন্যু সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে হওয়ায় শ্বাস নিতে সমস্যা হতে পারে বাংলাদেশের ফুটবলারদের। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। আমরা এখানে 2টি ম্যাচেই জয়ের জন্য এসেছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। ভুটানের ফুটবলারদের মতো আমরা মৌসুমের মাঝামাঝি সময়ে নেই। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। তবে আগামী বছরের ম্যাচগুলোর জন্য এই উইন্ডো খুবই গুরুত্বপূর্ণ। খুব কঠিন ম্যাচ অপেক্ষা করছে। বাংলাদেশকে ভয় না পেতে শিষ্যদের বার্তা দিয়েছেন ভুটানের কোচ। হোম কন্ডিশনের পুরো সুবিধা নিয়ে বাংলাদেশকে হারাতে চায় স্বাগতিকরা। বাংলাদেশ খুব গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে। তারা সাফ অনূর্ধ্ব 20 জিতেছে এবং তাদের দেশে রাজনৈতিক বিপ্লব হয়েছে। ফুটবলাররা সেখান থেকেও অনুপ্রাণিত হবে। অবশ্যই তারা কঠিন প্রতিপক্ষ, কিন্তু এটা আমাদের ঘরের মাঠ। আমি ছেলেদের বলবো, ভয় পেও না, প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাও। পরিসংখ্যানে ভুটানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। 14 ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় 11টি, মাত্র 1টিতে জিতেছে ভুটান, আর 1 ম্যাচ হয়েছে ড্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি। পতাকা হাতে হাজার হাজার শিক্ষার্থী বললেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ।
মেয়াদ শেষের আগেই পদত্যাগ সিইসি সহ 5 কমিশনারের চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। সুষ্ঠু নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের পরামর্শ। এবং একদিন বন্ধ থাকার পর খুলেছে পোশাক কারখানা। শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার। সাভারে 11 দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। অস্থিরতার জন্য দায়ীদের আটকের হুঁশিয়ারি বিজিএমইএর। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।